আমি তোকে বিয়ে করতে রাজি অদ্রি, কিন্তু এক শর্তে, তোকে আজ রাতে আমার সাথে থাকতে হবে। সিজান ভাইকে সবসময় ভদ্র ছেলে বলেই মনে করত অদ্রিজা। তবে এমন কুরুচিপূর্ণ প্রস্তাবে চোখমুখ কুচকায়, সাথে চোখে ভারী অশ্রু জমা হয়। কিন্তু কথার জবাব দিতে পারে না অদ্রিজা। তবে ওকে চুপ থাকতে দেখে সিজান আবারও নিজের মতো করে বলে, তারপর আমি সিদ্ধান্ত নেব আমি তোকে বিয়ে করবে কিনা। ঢোক গিলল অদ্রিজা। সে কি করবে কিছুই বুঝতে পারছে না। কি বলবে, মাথায় কিছুই আসছে না। তবে এর মাঝেই এক গম্ভীর পুরুষালী কণ্ঠে প্রশ্ন শোনা যায়, এসব কেমন কথা সিজান? তোমায় তো এসব শিক্ষা দেইনি। একই সাথে চমকে উঠে সিজান আর অদ্রিজা। অদ্রিজা ভয়ে জামা খামচে ধরে চোখ বন্ধ করে নেয়, তাতেই চোখের কার্নিশ বেয়ে চোখের অশ্রু বেয়ে পড়ে। সিজান অবাক হয়ে উঠে দাঁড়িয়ে যায়, তারপর হতবাক গলায় লোকটাকে দেখে বলে, সাইফান মামা, তুমি এখানে? হ্যাঁ, তোর মা ঠিকানা দিয়ে পাঠালো। তারপর অদ্রিজার দিকে একবার স্থির চোখে তাকিয়ে সাইফান সিজানকে উদ্দেশ করে জিজ্ঞেস করে, এই মেয়ে কি তোদের পাশের ফ্ল্যাটের, যার সাথে তোর মা বিয়ে ঠিক করেছে? হু। সিজান জবাব দিতেই সাইফান শান্ত চোখে আবারও তাকায় অদ্রিজার পানে। ছোট খাটো একটা তুলতুলে খরগোশের বাচ্চার মতো দেখতে। মেয়েটা নিত্যন্তই বাচ্চা। বয়স কত? 17-18 হবে হয়তো। আর সেই মেয়েকেই তার ভাগিনা এসব প্রস্তাব দিচ্ছে ভাবতেই মন বিষিয়ে উঠল। তবে জবাব করল না সাইফান। পাশ থেকে চেয়ার টেনে বসল, টেবিলে বসল। তাতে সিজান স্বস্তির নিঃশ্বাস ফেলে পাশে চেয়ারে বসে। সাইফান শান্ত চোখে আবারও অদ্রিজাকে পরোক্ষ করল। মেয়েটা চোখ মুখ খিচে বসে আছে। তাই শান্ত ও নির্জীব গলায় বলে, নাম কি তোমার? অদ্রিজা চমকে চোখ খোলে। তারপর তার পাশে তাকায়। এক শক্তপোক্ত পুরুষের মুখাবয়ব দেখে থমকায়। তারপর চমকানো চোখ নিয়ে সিজানের দিকে তাকাতেই সিজান হেসে বলে, আমার মামা। চোখ সরিয়ে আবারও সাইফানের দিকে তাকালো অদ্রিজা। লোকটার বয়স আন্দাজ করার চেষ্টা করল। 30-এর কোটায় হবে হয়তো। ঢোক গিলল অদ্রিজা, তারপর চোখ নিজের কোলে রাখা হাতের ওপর চোখ স্থির রেখে শান্ত গলায় বলে, অদ্রিজা নওয়াজ। কিসে পড়েন? ইন্টারে ফাইনাল পরীক্ষা দেব। তাহলে এত দ্রুত বিয়ে কেন? আবারও থতমত খেল অদ্রিজা এত সহজ সাবলীল ভাষার প্রশ্ন। তবে সে উত্তর করার আগেই হাসজ্জ্বল গলায় সিজান বলে, আরে মামা রাখো। বয়স দিয়ে কি আসে যায়? বউ হিসেবে ছোট মেয়েই ভালো। না হলে বেশি বড় হলে বুঝবে বেশি, তখন বউ ফেলে চলে যাবে। ঠিক তোমার মতো। শান্ত চোখে সিজানের মুখের দিকে তাকালো সাইফান। তবে জবাব করল না। সিজান আবারও বলে, সানাফ কোথায় মামা? গাড়িতে ঘুমাচ্ছে। ও আচ্ছা। এতটা সময় নীরবে নিভৃতে সব শুনে গেল অদ্রিজা। তবে এখন এতটুকু বুঝতে পেরেছে সিজানের মামা করে লোকটার বউ চলে গেছে আর তার বাচ্চা আছে। এতদিন সিজানকে দূর থেকেই অদ্রিজা দেখেছিল আর ভদ্র ছেলেই ভেবেছিল, তবে আজকেই এই সাক্ষাতে যেন সব ধুলিমাখা হয়ে গেছে। সিজান শুধুই নামের ভদ্রলোক। না বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় তা জানে। আর না কিভাবে মেয়েদের সম্মান করতে হয় তা জানে। দীর্ঘশ্বাস ফেলল অদ্রিজা। এই লোককে বিয়ে করার কথা চিন্তাও করতে পারছে না আর। তবে সৎ মায়ের ভয়ে কিছু বলতেও পারছে না। তাই অদ্রিজা চুপ থাকাকেই শ্রেয় মনে করল। এমন সময় সাইফান বলে, আচ্ছা আমি যাই, তোরা চলে আসিস। সিজানও বলে তারা দিয়ে বলে উঠে, আরে মামা একসাথেই যাব, দাঁড়াও। কথাটা বলেই অদ্রিজার পানে তাকায় সিজান, তারপর ব্যস্ত কণ্ঠে শুধায়, তোর উত্তরটা দিলই না তো অদ্রি? চোয়াল শক্ত করে সাইফান, তবে কোনো প্রতিক্রিয়া করে না। শান্ত হয়েও অদ্রিজার পানে তাকায় তার উত্তর কি তা শোনার জন্য। অদ্রিজার হাত পা ঘামছে ভীষণ। তবুও নখ খুঁড়তে খুঁড়তে মিনমিন করে বলে,
আমার একটু সময় লাগবে সিজান ভাই। তারপর জানাবো। সিজান ঘড়িতে সময় দেখে বলে, তোর সময় আজকে সন্ধ্যা 7টা। তার আগে আমায় জানাবি। তারপর সাইফানের দিকে তাকিয়ে বলে, মামা চলো। কথাটা বলেই সিজান ক্যাশ কাউন্টারের দিকে যায়। সাইফান আবারও তাকালো মেয়েটার পানে। তারপর উঠতে উঠতে শান্ত গলায় বলে, আসুন মিস অদ্রিজা। শরীরের মাঝে একটা ঝনঝন অনুভব হলো। গলা শুকিয়ে এলো। খুব অস্বস্তি হলো। এত সুন্দর করে আগে কেউ অদ্রিজাকে ডাকেনি। ইনি কি অদ্ভুত লোক। সিজান ঠিক মতো কথা বলে না। আর এই লোক কি সুন্দর করে তাকে সম্বোধন করছে। এই হলো ব্যবহারে মানুষের পরিচয়। তবে প্রতিক্রিয়াবিহীন উঠে দাঁড়ালো অদ্রিজা। সাইফান আগে আগে হাঁটছে, পিছনে অদ্রিজা। রেস্টুরেন্টে থেকে বেরোতেই দেখা যায় সিজান গাড়ির সামনে দাঁড়িয়ে আছে। অদ্রিজা আবারও সাইফানের দিকে তাকালো তো একবার সিজানের দিকে। সিজানকে দেখে অনুমান করা যায় ওর বয়স 27-28 হবে। কিন্তু এই লোকের বয়স 33-34। বয়সের পার্থক্য খুব একটা বেশি নয়। তবুও আচরণের পার্থক্য কতটা, আর সিজানের চরিত্রের কি ছিরি। সাইফান যে গাড়ির লক খুলে উঠে বসতে বসতে বলে, সিজান তুই সামনে বসো। আর মিস অদ্রিজা আপনি পিছনে বসে পড়ুন। আমার ছেলে ঘুমুচ্ছে, তবে যতটুকু জায়গা আছে আশা করি আপনার হয়ে যাবে। কথাটা বলেই গাড়িতে উঠে বসে সাইফান। সাথে সিজানও। অদ্রিজা কিছুক্ষণ অদ্ভুত চোখে তাকিয়ে রো। তারপর কুণ্ঠাবোধ করেই গাড়ির দরজা খুলে উঠে বসতেই দেখা মেলে এক 3 বছরের ফর্সা তুলতুলে এক বাচ্চার, কি যেন নাম বলছিল লোকটা। সানাফ। সানাফ অদ্রিজা যেদিকে বসেছে সেদিকে মাথা রেখেই ঘুমিয়ে আছে। তাই কিছুক্ষণ তাকিয়ে থেকে সানাফকে তুলে ওর মাথা অদ্রিজার কোলে তুলে নেয়। এতে এক অদ্ভুত এক চিনচিন অনুভূতি হয় অদ্রিজার বুকে। তবুও চুপ করে বসে মেয়েটা। গাড়ি স্টার্ট দিতে দিতে পুরোটা বিষয় নিবিড় নজর দেখল সাইফান, তবে প্রতিক্রিয়াবিহীন গাড়ি ড্রাইভ করছে। সিজান ফোনে কিছু একটা করছে। তার সাইফান কিছুক্ষণ পর পর মিরর থেকে অদ্রিজা আর সানাফকে পর্যবেক্ষণ করছে। তারপর একটা লম্বা শ্বাস ফেলে আবারও গাড়ি ড্রাইভিংয়ে মনোযোগ দেয়। আপা একটা সাহায্য করবে? এর বদলে তুমি যা বলবে তাই শুনব। আরিমা শান্ত চোখে তাকিয়ে বলে, আমি জানি তুই কি চাইছিস। তবে তুই ভাবতে পারছিস পালিয়ে গেলে কি হবে। আপা সিজন ভাইয়ের কথা তো সব বললাম, তাও তুমি এইগুলো বলবে? যে লোক বিয়ের আগেই ওই সব বলতে পারে, তার চরিত্র ঠিক কেমন হতে পারে তবু ভাবতে পারছো? কি করতে চাইছিস? এখন সময় কেবল সন্ধ্যা 6টা বাজে। সিজন ভাই 7টা পর্যন্ত সময় দিয়েছে। 8টায় আমার হলুদ। যদি আমি উত্তর পজিটিভ দেই তাহলে বিয়ে হবে। নেগেটিভ হলে বিয়ে ভাঙবে, আর মা কি করবে বুঝতে পারছো? পারছি। আচ্ছা শোন, আমার বান্ধবীর রুবিনের কথা মনে আছে? ওর বাড়ি খুলনা। ওইখানে যাবি?
মা বুঝতে পারবে না। ঢোক গিলল অদ্রিজা। আরিমার সম্পর্কে সৎবোন হলেও অদ্রিজাকে প্রচণ্ডভাবে ভালোবাসে সে। আরিমাও চায় না এই বিয়ে হোক। কারণ হলো সিজানের চরিত্র। সিজান আরিমার ভার্সিটির সিনিয়র, তাই কম হলেও সিজানের ব্যাপারে ভালো ধারণা আছে। তাই সে আবারও রুমের দরজার দিকে তাকিয়ে অদ্রিজাকে তাড়া দিয়ে বলে, তাড়াতাড়ি বল। অদ্রিজা ঢোক গিলে শক্ত গলায় বলে, পারবো আপা। পারতে আমাকে হবেই। তাহলে দ্রুত শাড়িটা বদলে ফেল। আর আমি আম্মুকে রান্নাঘরে ব্যস্ত করে রাখবো, তুই এই ফাঁকে চলে যাবি। আর এই ফোনটা রাখো, তোর কাজে লাগবে। কথাটা বলেই নিজের হাতে থাকা স্মার্টফোনটা এগিয়ে দিল আরিমা। অদ্রিজা নাকচ করে বলে, এইটা আমি নিতে পারবো না আপা। তোমার টিউশনির টাকা জমিয়ে প্রথম কেনা মোবাইল আমি কিভাবে নেব? তার চেয়ে বরং বেশি কথা বলিস না অদ্রি। যা বলেছি কর। ডেমোনা করে হাত বাড়িয়ে ফোনটা নিল, তারপর বোনকে জড়িয়ে ধরে কাপা গলায় বলে, এই ঋণ আমি কখনো শোধ করতে পারবো না আপু। আমায় মাফ করে দিও। আমি এখনই যাব। তুমি চলো। শাড়ি বদলাবি না। এইটা আমার মায়ের শাড়ি। থাকুক না আমার কাছে। চোখ ছলছল করে উঠল আরিমার। কপালে এক চুমু খেয়ে উঠে দাঁড়িয়ে বলে, আল্লাহ তোর সহায় হোক। এই জাহান্নাম থেকে বেরিয়ে একটা ফুলের বাগানওয়ালা জান্নাত দিক। কথাটা বলেই আরিমা চলে গেল। অদ্রিজাও আরিমার পেছনে পেছনে বেরিয়ে গেল। আরিমার রান্নাঘরে ঢুকতেই অদ্রিজার রুমে এসে নিজের ব্যাগটা হাতে তুলে নিয়ে বিড়াল পায়ে এগিয়ে দরজা খোলে। তারপর সিজানদের ফ্ল্যাটের দিকে তাকিয়ে একটা শ্বাস ফেলে বেরিয়ে যায় অজানা উদ্দেশ্যে। এরপর কি হবে অদ্রিজা জানে না। তবে যা হবে তা মঙ্গলকর হোক অদ্রিজার জীবনে। এশারের সময় পার হয়েছে কিছুটা সময় আগে। রেল স্টেশনের শেষ ট্রেনের জন্য অপেক্ষা করছে অদ্রিজা। গায়ে জড়ানো মায়ের একটা লাল টকটকে বেনারসি শাড়ি। সবাই অদ্ভুত চোখে তাকিয়ে একবার হলেও তাকিয়ে অদ্রিজার দিকে তাকাচ্ছে। এতে জড়তা আর কুণ্ঠাবোধ সব জড়িয়ে নিল অদ্রিজাকে। তবুও হাতের ব্যাগটা শক্ত হাতে খামচে একটা বেনাঞ্চে এসে বসে আছে। এত সময়ে নিশ্চয় সবাই জেনে গেছে অদ্রিজা বাড়ি থেকে পালিয়েছে। ঢোক গিলল অদ্রিজা। তারপর আবারও ভারী পল্লবে তাকালো রেল লাইনের দিকে। তার লম্বা হাই টানল। আগে থেকেই বিয়ে করার ইচ্ছে ছিল না, শুধু সৎ মায়ের ভয়ে রাজি হয়েছে। কিন্তু অদ্রিজা ঠিক জানে না সিজন কিংবা তাদের পরিবার কেনই বা তার জন্য রাজি হলো। যেখানে তার থেকে আরিমা চোখ ধাঁধানো সৌন্দর্যের অধিকারী। দীর্ঘশ্বাস ফেলল অদ্রিজা, তারপর বেনাঞ্চের শরীর এলিয়ে দিয়ে চোখ বন্ধ করে রাখে। সময় গড়ালো কিছুক্ষণ। কিন্তু নিজের তাকে কিছু টান পড়তেই ট্রাক করে চমকে তাকায়। তাতে হাতের ধরাটা একটু নরম হতেই একটা কালো মন্ত দেখতে লোক দৌড় লাগায়। অদ্রিকা কি হয়েছে বুঝতে না পেরে বোকার মতো কিছু সময় তাকিয়ে থেকে যখন বুঝতে পারে তা ব্যাগ কেউ ছিনতাই করছে, তখনই বেনাঞ্চ থেকে উঠে দৌড় লাগায় লোকটার পিছনে। মাত্রই দৌড়ে স্টেশনের ভেতরে ঢোকে সাইফান। তার এক বন্ধু আসবে সিজনের বিয়ে উপলক্ষে, তবে সন্ধ্যা থেকে নাকি অদ্রিজাকে পাওয়া যাচ্ছে না। একদিকে ভালো হয়েছে, মেয়েটা একটা বাচ্চা মানুষ। তার ভাগিনার অমূলদ পরিবর্তন দেখে নিজের অজান্তেই মন বারবার বলছিল সিজন অদ্রিজাকে ডিজার্ভ করে না।
সি ডিজার্ভ মাচ বেটার দ্যান সিজান। দীর্ঘশ্বাস ফেলে দাঁড়াতেই কারোর সাথে ধাক্কা লাগে। সাইফান ঘুরে তাকায়, তবে চমকায়, থমকায়, অবাক হয় লোকটা। অদ্রিজা নওয়াজ। মেয়েটা এখানে কি করছে? আর এভাবে দৌড়াচ্ছেই বা কেন? অদ্রিজা সাইফানকে ঠিক মতো খেয়াল না করেই থামকে দাঁড়িয়ে কিছুটা দ্রুত এবং আশঙ্কাজনক কণ্ঠ নিয়ে বলে, প্লিজ হেল্প মি, লোক আমার ব্যাগ নিয়ে পালাচ্ছে। কথাটা বলেই অদ্রিজা আর দাঁড়ালো না। আবারও লোকটার পেছনে দৌড় দেয়। সাইফান থমকে অদ্রিজা যেদিকে গেল সেদিকে তাকিয়ে থাকে কিছু সময়। তারপর কথার বোধগম্য হতেই নিজেও দৌড় লাগায় অদ্রিজার। সময় লাগলো না। খপ করে অদ্রিজার হাত ধরে সাইফান। অদ্রিজা চমকে হাতের দিকে তাকায়। এক বলিষ্ঠ পুরুষাকায় হাত থেকে থমকে লোকটার মুখের দিকে তাকিয়ে আরো স্তব্ধ, নিষ্প্রাণ, নির্জীব হয়। শুষ্ক ঢোক গিলল, তারপর জড়িয়ে যাওয়া ক্রন্দসী কণ্ঠে বলে, প্লিজ আমাকে ছাড়ুন। ওই ব্যাগটা আমার নিতে হবে। শান্ত নির্বিকার চিত্তে তাকিয়ে অনিমেষনেত্রে তাকায় সাইফান, তারপর গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করে, কি আছে ওই ব্যাগে? আমার মায়ের শেষ স্মৃতি। ঠোঁট ভেঙে আসে অদ্রিজার। অশ্রুর নহরে গালগলা চোখের পাপড়ি তিরতির করে কেঁপে চলেছে। সাইফান তা পূর্ণ মনোযোগ দিয়ে দেখে আবারও লোকটার দিকে তাকালো। ছিনতাইকারী লোকটার হয়তো পায়ে কোনো সমস্যা আছে। ঠিক মতো দৌড়াতে পারছে না। তাই অদ্রিজার হাত ছেড়ে দিয়ে শান্ত গলায় সাইফান বলে, আমি না আসা পর্যন্ত এখানেই থাকবেন। ডোন্ট মুভ। কথাটা বলেই লোকটার পেছনে বড় বড় পা ফেলে দৌড় দেয় সাইফান। অদ্রিজা তাকিয়ে আছে সেদিকে। একটা ছাই রঙের শার্ট এবং কালো রঙের প্যান্ট পরা লোকটা। শার্টের হাতা ফোল্ড করে ভাঁজ করে কনুই পর্যন্ত গুটিয়ে রাখা। অদ্রিজা ভয়ে শাড়ি খামচে ভয়ত্ব চোখে তাকিয়ে আছে যেদিক ছিনতাইকারী এবং সাইফান গেছে। সাইফানের বেশি সময় লাগেনি। লোকটাকে ধরতেই লোকটা থেমে পিছনে ঘুরে তাকায়। তা দেখে অদ্রিজাও সেদিকে দৌড় লাগায়, তবে সে যাবার আগেই একটা ধাতব প্রকৃতি ছোট ছুরি চিরে যায় সাইফানের পেটের দিকে। সাইফান বোঝার আগেই তা হয়েছে। সেখানে থেকে শার্ট কেটে গোলাগুলিয়ে লহুর নহর গড়িয়ে পড়ল। তবে অদ্রিজার ব্যাগ সে যে ধরছে ছাড়েনি। ট্রেনের কমিটির রুমের দুজন লোক বের হতে দেখে লোকটা ব্যাগ রেখে দৌড়ে পালায়। ততক্ষণে সাইফান ব্যাগ এক হাতে ধরে অন্য হাতে কাটা জায়গাটাকে ধরে ধপ করে নিচে পড়ে যায়। সাইফানকে নিচে পড়ে যেতে দেখে হতভম্ব হয়ে থমকে যায় অদ্রিজা। কিছুই বুঝতে পারেনি। তবে লোকটার হাত চালাতে সে দেখেছে, তাই আর না দাঁড়িয়ে দৌড়ে সাইফানের কাছে আসে। সাইফান কাতরাচ্ছে। অদ্রিজা ভয় পেয়ে যায়। কান্না করে দেয় মেয়েটা। সাইফান চমকায়। নির্নিমেষ চোখ অবাক হয়ে তাকায় অদ্রিজার দিকে। অদ্রিজা এতটুকুতেই পাগল, প্রায় কাপা হাতটা আগে বাড়িয়ে একবার ভাবে সাইফানকে ধরবে, আবার আশেপাশে তাকিয়ে কেউ আছে কিনা যার থেকে সাহায্য নেওয়া যায় কিনা তা বোঝার চেষ্টা চালায়। সাইফান ছোট্ট মেয়েটার ছটফটানি দেখে কৌতূহল বাড়ে। তবুও নিজেকে সামলানোর চেষ্টা করে।
ডক্টরি পেশার বদৌলতে সে এতটুকু বুঝেছে। ছুরিটার সাথে কিছু একটা মিশ্রিত ছিল, যার কারণে ছিঁড়ে যাওয়া জায়গাটায় মিনিটে কাবু করে ফেলেছে সাইফানকে। অদ্রিজা আরেকটু এগল, হাত বাড়িয়ে মেঝেতে পড়ে থাকা কিছু রক্ত ছুঁয়ে দেখে তারপর ভীত কণ্ঠে কাঁপা কাঁপা গলায় বলে, আপনার তো কেটে গেছে, রক্ত বেরোচ্ছে। ততক্ষণে স্টেশনের লোকগুলো দৌড়ে এসে দাঁড়ায় অদ্রিজার সামনে, তারপর বলে, এগুলো সব ছিচকে চোরদের কাজ, আপনাদের আরেকটু সাবধানে থাকা উচিত ছিল। তারপর সাইফানকে ধরে বলে, উনাকে ধরুন, বেঞ্চে বসিয়ে ডক্টর ডাকতে হবে। অদ্রিজা কি করবে বুঝতে পারছে না। সাথে দুজন ধরে পাশের চেয়ারে বসায় সাইফানকে। সাইফান তখনও অদ্রিজার ভীত চিন্তিত মুখে তাকিয়ে আছে। লোকগুলো কমিটির রুমে যাবে তার আগেই সাইফান ঠোঁট কামড়ে ব্যথা হজম করে লোকগুলোকে উদ্দেশ্য করে বলে, আই এম অ্যাও ডক্টর। কাউকে ডাকার দরকার নেই, আমায় শুধু একটা ফার্স্ট এইড বক্স এনে দিলেই চলবে। লোকগুলোকে একে অপরের দিকে তাকায়। তারপর একজন দৌড়ে ভেতরে চলে যায়। লোকটা শান্ত চোখে অদ্রিজা আর সাইফানকে পর্যবেক্ষণ করে বলে, দেখে তো স্বামী স্ত্রী মনে হচ্ছে, নতুন বিয়ে হয়েছে। চমকে যায় অদ্রিজা। তবে সে জবাব দেওয়ার পূর্বে সাইফান একবার অদ্রিজার দিকে তাকায়, তারপর লোকটার দিকে তাকিয়ে ব্যথা হজম করে পেটের কাটা জায়গাটা চেপে ধরে রেখেই সাবলীল ভাষায় বলে, জজি, বউ রাগ করেছে তাই বাপের বাড়ি চলে যাবে, তাই নিতে এসেছি। লোকটা হাসল। এর মধ্যে অন্য লোকটা ফার্স্ট এইড বক্স নিয়ে হাজির। এগিয়ে দিল সাইফানের দিকে। সাইফান হাত বাড়ায় তা নেবার জন্য, সাথে চোখ ঘুরিয়ে আবারও অদ্রিজার দিকে তাকায়। সে এখনো স্তব্ধ হয়ে আছে। প্রতিক্রিয়া করল না সাইফান। বক্সটা খুলে শার্টের যেদিকটা কেটেছে সেদিকটা উন্মুক্ত করে। তারপর সেখানে অ্যান্টিসেপটিক লাগাতে লাগাতে অদ্রিজার দিকে তাকায়। এখন মেয়েটা মুখের প্রতিক্রিয়া বদলেছে। পালছে তার ভাবভঙ্গি। ভয় চোখ মুখ কুঁচকে আছে। লোকটা নীরব চোখে দুজনকে দেখে শান্ত গলায় বলে, অ্যারেঞ্জ ম্যারেজ আপনাদের? সাইফান চমৎকার করে হাসল, তারপর মাথা নাড়িয়ে বলে, জি 1 সপ্তাহ হবে। লোকটা আবারও হাসল। সাইফান ঠোঁটে ঠোঁট চেপে ব্যান্ডেজ করে নিতেই লোকটা বলে, ওহো, এবার ভাবির রাগ করার কারণ বুঝতে পেরেছি। কোথায় যেতে চেয়েছে? নিয়ে যান। সাইফান বুঝতে না পেরে বলে, এক্সকিউজ মি, কোথায় নিয়ে যাব বলতে? লোকটা লাজুক হাসল, তারপর বলে, কোথায় আবার, নতুন বিয়ে হলে এগুলো একটু আধটু হয় ভাই। ভাবির সাথে রাগ না করে হানিমুনে নিয়ে যান। চমকায় দুজনে। অদ্রিজা প্রতিক্রিয়া করতে পারল না। সাইফান চোখ ছোট ছোট করে বলে, কোথায় যাওয়ার কথা বললেন? কোথায় আবার, ভাবিরে নিয়ে হানিমুনে। রেলস্টেশনের একটা বেনঞ্চে আলতো শরীর এলিয়ে বসে আছে সাইফান। তার থেকে কিছুটা দূরত্বে একই বেনঞ্চে বসে আছে অদ্রিজা। এক হাতে তার ব্যাগ, আরেক হাত দিয়ে শাড়ির আঁচল দিয়ে মুখ চেপে গুনগুন করে কাঁদছে সে। রেলস্টেশনের অবস্থা এখন আগের থেকে নির্জন, কেউ নেই বললেই চলে। নিস্তব্ধতা চাপা স্টেশনে অদ্রিজার গুনগুন করে কান্না করাটাও কানে বাজছে। বিরক্ত হয়ে হতাশ শ্বাস ফেলে সাইফান তারপর ঘুরে অদ্রিজার দিকে তাকায়। চোখ মুখ লাল বর্ণ ধারণা করেছে। চোখ সরালো সাইফান, তারপর খুব কষ্ট করে নিজের পকেট থেকে ফোন বের করে। তারপর কল লাগায় যে আসার কথা সেই ফ্রেন্ডকে। রিসিভ হলো না। হতাশ হলো সাইফান। ফোন পকেট রাখতে যাবে তখন মেসেজ আসার টোন বাজে। সাইফান ফোন অন করল। মেসেজ এসেছে সেই বন্ধুর থেকে। সে কিছুটা এমন লিখছে যে, আগের স্টেশনে সে নেমে গেছে। রাত হয়েছে, ওই স্টেশনের কাছাকাছি তার মামির বাসা, তাই সে ওই বাসায় সবার সাথে দেখা করতে গেছে। আজকে ওখানেই থাকবে। আগামীকাল সে সরাসরি বিয়ে ভেন্যুতে আসবে। মেসেজটা পরে কেন যেন ভীষণ হাসি পেল সাইফান। বিয়ের ভেন্যুতে যেয়ে কি করবে? যেখানে বউ পালিয়েছে, এখন তার পাশে বসেই গুনগুন করে কাঁদছে সেই মেয়ে। আবারও কিছু সময় চুপ করে থাকল। পেটে যন্ত্রণা করছে। তবে ড্রাইভ করে বাসায় কিংবা হসপিটালে যাওয়া কেনভাবেই পারবে বলে মনে হচ্ছে না। বিরক্ত ধরল মনে। তাই বিরক্ত কণ্ঠে অদ্রিজাকে উদ্দেশ্য করে বলে, একটু থামবেন, কান্না করছেন কেন? অদ্রিজা ভীত মুখে তাকালো, তারপর অভিমানী দৃষ্টি নিয়ে বলে,
আপনি আবার আমায় বাসায় নিয়ে যাবেন তাই না মামা? খানিক অবাক ও বিরক্ত হয় সাইফান, সাথে মামার ডাক শুনে চোখ মুখ কুঁচকে আসে। বিয়ে হতে পারল না তার আগে মামা? বিরক্তি নিয়ে জিজ্ঞেস করে। আমি আপনার কোনো জন্মের মামা? ভরকায় অদ্রিজা। কিছু বলার পূর্বে সাইফান আবারও বলে, আর আপনাকে বাসায় নিয়ে যাব বলতে। অদ্রিজা নাক টানে, তারপর বলে, আমি তো বাসা থেকে পালিয়েছি। আর আপনি তো সিজান ভাইয়ের মামা। তাই আমিও মামা বলেছি। সবাই এত সময়ে তো জেনে গেছে আমি পালিয়েছি। তাই হয়তো খুঁজতে বেরিয়েছে। আর হয়তো আপনিও তাদের সাথে খুঁজতে বেরিয়েছেন। আর আমায় এখানে পেলেন। এখন নিশ্চয়ই আবারও বাসায় নিয়ে যাবেন, তাই না? চোখ মুখ কুঁচকে আসে সাইফানের। উল্টোপাল্টা কথা বলছে আর কি সব লজিক। তবুও নিজস্ব গাম্ভীর্যতা ধরে রেখে বলে, আপনার কেন মনে হলো আমি আপনাকে নিতে বা খুঁজতে এসেছি? অবুঝের মতো তাকালো অদ্রিজা। তারপর বলে, কারণ আমি বাড়ি থেকে পালিয়েছি। পালিয়েছেন কেন? বিয়ে করব না বলে। এক্স্যাক্টলি, দ্যাটস দ্য পয়েন্ট। অদ্রিজা অবাক হয় সাইফানের কথায়। ঠিক কি বোঝাতে চেয়েছে সাইফান? অদ্রিজাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে সাইফান নিজেকে টেনে আরেকটু ঠেস দিয়ে বেনঞ্চে বসে তারপর স্বাভাবিক কণ্ঠে বলে, আপনি বিয়ে করবেন না বলে বাড়ি থেকে পালিয়েছেন। আই থিংক আপনি প্রাপ্তবয়স্ক। আপনার সিদ্ধান্ত নেবার অধিকার আছে। এখানে কারোর জোর জবরদস্তি নেই। আর আমি আপনাকে বাড়িতে নিয়ে যাওয়ার মতো কেউ নই, আর না কোনো গুরুদায়িত্ব নিয়েছি। মানুষ নিজের ভালো বোঝে। আপনি হয়তো সব ভেবেই পালিয়েছেন। অবাক হয়ে যায় অদ্রিজা, অদ্ভুত গলায় বলে, আমার জন্য আসেননি। উহু। সাবলীলভাবে উত্তর দিতেই অদ্রিজা দ্বিধাদ্বন্দ্বিত মুখে তাকিয়ে শুধালো, তাহলে? নিজের কাজে এসেছি। আর এসেই আমার জন্য আপনাকে বিপদে পড়তে হলো। অদ্রিজা ভীষণ অনুতাপ হচ্ছিল। সাইফান দেখল, তবে সেদিকে পাত্তা না দিয়ে বসে রইল কিছুক্ষণ, তারপর কি মনে করে সাধারণ কণ্ঠে শুধালো, পালিয়েছেন কেন? বিয়ে করব না তাই? সমস্যা কোথায়? বিয়ে নাকি সিজান? চমকে যায় অদ্রিজা। বলা কি ঠিক হবে? যেখানে এটা স্বয়ং সিজানের মামা। সাইফান উত্তরের আশায় তাকিয়ে আছে। অদ্রিজা কুণ্ঠাবোধ করে আঙুলের নখ খুঁড়তে খুঁড়তে মিনমিন করে বলে, সিজান ভাই ভালো ছেলে। সাথে সাথে কিছুটা উত্তেজিত কণ্ঠে অদ্রিজা বলে, সিজান ভাই ভালো না। উনি আমাকে উল্টোপাল্টা প্রস্তাব দিয়েছে। উনার সাথে আমি ৫ তলার ভাবিকেও দেখেছি। ভাবির চালচলন আমার পছন্দ না, আর উনিও। আমি প্রথমে বুঝতে না পারলেও এখন বুঝতে পেরেছি। আর সিজান ভাই আরিমা আপুর ভার্সিটির সিনিয়র। তাই আরিমা আপুও আমায় অনেক কিছু বলেছে। যদিও প্রথমে বিশ্বাস হয়নি, কিন্তু সামনাসামনি আজকে দেখার পর আমার ভুল ভেঙে গেছে। সাইফান সাধারণ চোখে সব শুনল। প্রতিক্রিয়া করল না। সে জানে সিজান উচ্ছৃঙ্খল, তবে এত কিছু সে জানত না। ভেবেই দীর্ঘশ্বাস ফেলল সাইফান, তারপর আবারও রেল লাইনের দিকে তাকিয়ে সাবলীলভাবে বলে, তাহলে রাজি হয়েছেন কেন? ভীত ও ব্যথিত মুখে তাকালো অদ্রিজা। একজনকে এত কথা বলা ঠিক হবে? সাইফান অদ্রিজার মুখ দেখল। বাচ্চা মেয়েটার ভালোমন্দ বুঝো এখনো হয়নি ঠিকমতো। মুখ থেকেও একটা বাচ্চা আভা সরেনি। অথচ বিয়ে করবে না বলে বাড়ি থেকে পালিয়েছে। কিন্তু সে কি এতটুকু ভাবেনি যে সে এই রাতে পালিয়েছে? আল্লাহ না করুক তার সাথে যদি খারাপ কিছু হয়। মেয়েটার বাচ্চামি এখনো ছাড়েনি, অথচ পরিবার থেকে বিয়ের জন্য তাড়া দিয়ে দিচ্ছে। সাইফানের নিজের বোনের ব্যাপারে ধারণা আছে। সেও কেন উঠে পড়ে লেগেছে। মূলত সাইফান যখন বিয়ে করেছে তারপর বৈবাহিক জীবনে ঝামেলা হলো, তাই ওই কথাটাই সে মনে প্রাণে বিশ্বাস করল এবং সবাইকে বিশ্বাস করাতে চাইল, বউ ছোট হলেই সে জামাইয়ের সবকিছু মেনে সংসার করবে। আর বিয়ের জন্য ছোট বাচ্চা মেয়েই ভালো। এই যুগে এসেও বোনের এমন কাণ্ড জ্ঞানহীন কাজের উপর তাচ্ছিল্যতা এলো। সাথে সিজানের এসব উচ্ছৃঙ্খল কাজ বন্ধ করতে বলির পাঠা বানালো এই বাচ্চা মেয়েকে। অদ্রিজা মনে মনে আইঠাই করে সাইফানের দিকে তাকালো, তারপর নিষ্পাপ কণ্ঠে জোরতা নিয়ে বলে, সৎ মায়ের জন্য। মনে মনে খানিক চমকে গেল সাইফান। তবে প্রত্যুত্তরে কিছু বলল না। চুপ করে বসে রইল কিছুক্ষণ। এর মধ্যে আজকের স্টেশনের শেষ ট্রেন চলে আসে। তা দেখে চোনাঞ্চলা হরিণীর মতো ছটফটিয়ে উঠে অদ্রিজা। দ্রুত বেনাঞ্চি থেকে উঠে দাঁড়িয়ে সাইফানকে তাড়া দিয়ে বলে, আমার যেতে হবে। আপনাকে ধন্যবাদ। সাইফান ট্রেনের দিকে তাকালো, তারপর অদ্রিজার চোনাঞ্চল মুখের দিকে তাকিয়ে চোখ ছোট করে তাকিয়ে বলে, কোথায় যাবেন? আরিমা আপুর ফ্রেন্ডের বাসায়।
খুলনা। তার সাথে কথা বলে নিয়েছেন। এতটা পথ একা একা যাবেন, তাও রাতে। যদি রাস্তায় কোনো বিপদে পড়েন। থমকায় অদ্রিজা। আসলেই তো কথা বলা হয়নি আপুর বান্ধবীর সাথে। তাই দ্রুত ফোন বের করে নম্বর খুঁজে কল লাগায় সেই নম্বরে। কিন্তু ৩-৪ বার কল দেবার পরও সুইচ অফ বলছে। ভীত হয় অদ্রিজা। চোখ মুখ শুকিয়ে এলো। ভয় ও হতাশ নিয়ে সাইফানের দিকে তাকিয়ে ব্যথিত গলায় বলে, নম্বরটা বন্ধ। তাহলে না জেনে এই রিস্কটা নিলে কি হতো বুঝতে পারছেন। সচকিত দৃষ্টি নিয়ে তাকায় অদ্রিজা। আসলেই সে এসব ভাবেনি। যদি সে আগেই ট্রেনে উঠত, তারপর কোনো বিপদে পড়ত। হতাশ হয়ে আবারও বেনাঞ্চিতে বসে। আরিমাকে এখন কল দেয়া সম্ভব নয়। কারণ আরিমার ফোন অদ্রিজার কাছে। তাই কোনো যোগাযোগের পথ খোলা নেই। সাইফান অদ্রিজাকে দেখল, তারপর বলে, এবার কোথায় যাবেন? জানি না। ভঙ্গুর সে গলা। কান্না আটকানোর বৃথা সে প্রচেষ্টা। পারল না অদ্রিজা। গলা থেকে ছিটকে বেরিয়ে এলো অভিমানী চোখে জল। সবার উপর অভিমান ভারী হল। সাইফান দেখল একটা বাচ্চা মেয়েকে। তবে এই দৃশ্যটা কেন যেন অনিন্দ ও উপভোগ্য লাগল সাইফানের। সাইফানের কি হয়েছে সে জানে না। তবে এই বাচ্চা খরগোশ দেখতে, মেয়েটার অভিমানী আশ্রু দেখতে ভালো লাগছে। পেটের দিকে চিনচিন ব্যথা করছে। এবার আর সহ্য করতে পারল না, তাই ছোট গলায় বলে, আমায় একটু হসপিটালে নিয়ে যাবেন কি? সাইফানের কথা শুনে চমকে যায় অদ্রিজা। চিন্তিত গলায় বলে, আপনার কি বেশি খারাপ লাগছে? ততক্ষণে অদ্রিজার কান্না থেমে গেছে। প্রশ্ন করে আতঙ্কিত মুখে আশেপাশে তাকালো অদ্রিজা, তবে কাউকে দেখতে না পেয়ে আবারও ব্যর্থ চোখে সাইফানের দিকে তাকায়। সাইফান অদ্রিজার ছোট্ট মুখটায় আতঙ্ক আর চিন্তা দেখল। অদ্ভুত রকমের লাগছে সব তার কাছে। তবুও ঠোঁট চেপে ব্যথা হজম করে মাথা উঁচু নিচু করে বলে, হুম। কথাটা বলতেই অদ্রিজা দাঁড়িয়ে যায়। তা দেখে অবাক হয়ে সাইফান জিজ্ঞেস করে, কি হয়েছে? অদ্রিজা চিন্তিত মুখ নিয়ে সাইফানের দিকে তাকিয়ে আছে, তারপর আবারও আশেপাশে তাকিয়ে বলে, আমি একা তো আপনাকে হসপিটাল পর্যন্ত নিতে পারবো না। আর আপনি যদি গাড়িও এনে থাকেন, আপনি তো ড্রাইভ করার অবস্থায়ও নেই। আর এসব তো আমি আরও আগে পারি না। মেয়েটা কথা শুনে একটু নিশ্চিত হলো, যাক মেয়েটার বুদ্ধিমতী। নিজের মনে হাসল, তারপর বলে, আমি ক্যাব বুক করি। স্টেশনের বাহিরে পর্যন্ত তো নিয়ে যেতে পারবেন? অদ্রিজা মাথা নাড়ায়। অর্থাৎ সে পারবে। তাই সাইফান আবারও পকেট থেকে ফোন বের করে ক্যাব বুক করে আবারও সামনে তাকায়। অদ্রিজা এখনো দাঁড়িয়ে আছে, তা দেখে সাইফান কপাল কুঁচকায়, তারপর বলে, কি হয়েছে? দাঁড়িয়ে আছেন কেন? এমনি। বসুন। অদ্রিজা আবারও বসল। তারপর রেললাইনের দিকে চোখ স্থান করল। ততক্ষণে শেষ ট্রেন চলে গেছে। সাইফান দেখল অদ্রিজার মুখখানি। তারপর ঘুরিয়ে বেঞ্চে হেলান দিয়ে মাথা পিছনের দিকে হেলিয়ে দিয়ে কিছু সময় চোখ বন্ধ করে রাখে। সানাফ সিজানদের বাসায়। সাইফানের ছোট বোন সাবরিনা সানাফকে ভালোই রাখতে পারে। এই বছর মেয়েটার বিয়ে হল। সিজান আর সাবরিনা সমবয়সী। ছেলেটাও সাবরিনের সেই ভক্ত। এদিক থেকে একটু রিলিফ লাগছে। একটা লম্বা শ্বাস টেনে সাইফান অদ্রিজার উদ্দেশ্য বলে, এখন কোথায় যাবেন? জানি না। ঢোক গিলে ভঙ্গুর গলায় জবাব দেয় অদ্রিজা। তাই সাইফান চোখ মেলে তাকায়, তারপর স্বাভাবিক কণ্ঠে বলে, বাসায় ফিরে যান। চোখ মুখে আর্তনাদ ফুটে উঠেছে অদ্রিজার, সাথে উত্তেজিত কণ্ঠে বলে, মা মেরে ফেলবে। বাকিদের কথা তো বাদই। এত যখন ভয়, তাহলে পালালেন কেন? আগে এই সব মাথায় ছিল না। তাহলে কি আপনি বলতে চাইছেন আপনার ওই দুশ্চরিত্র ভাগিনাকে বিয়ে করে সংসার করি? আর পালানোর পরে কোথায় যাব তা মাথায় থাকলে তো হতোই। তখন আমার মাথায় ছিল সেখানে থেকে পালাতে হবে। মানুষ অসুন্দর হোক, অনায়াসে সংসার করা যায়। কিন্তু দুশ্চরিত্র হলে সমস্যা। একশ্বাসে শ্বাসে কথাগুলো বলল অদ্রিজা। সে এতটাই উত্তেজিত হয়েছিল যে মেয়েটার ছোট শ্যামবরণ মুখটা রক্তাভা ফুটে উঠেছিল। সাইফান দেখল সে এই কথাটা আসলেই বিশ্বাস করে। মনে মনে তাচ্ছিল্য হাসল, তারপর হুট করেই জিজ্ঞেস করে, আমার সাথে যাবেন? চমকায় থমকায় অবাক হয় অদ্রিজা। সচকিত দৃষ্টি নিয়ে বলে, মানে? সাইফান শ্বাস ফেলল। তারপর স্থির নির্জীব গলায় বলে, আপনি একটু আগেই বললেন কোথায় যাবেন জানেন না। তাহলে ধরে নেওয়া যায় আপনার যাওয়ার জায়গা নেই। এতটুকু বলে থামল সাইফান, তারপর আবারও নির্বিকার গলায় বলে,
আপনাকে আমার বাসায় জায়গা দেব আরও একটা কারণ আছে বলতে পারেন। সেটা হলো আমার ছেলে সানাফ। ওর ৩ বছর চলছে। ডক্টর। কাজের কারণে হুটহাট হসপিটালে যেতে হয়। ওখানেই সময় কাটে বেশি। আগে সানাফকে আমার বোন রাখত, কিন্তু এই বছরই আমার বোনের বিয়ে হয়েছে। তাই সানাফকে দেখাশোনা করার জন্য আমার একজন মানুষ লাগত। তাই আপনার না হয়ে আমার ছেলেকে দেখে রাখলেন আর আমার বাসায় থাকলে আপনার কোনো সমস্যা হবে না। আপনি চাইলে পড়াশোনাও করতে পারবেন। তার ব্যবস্থা আমি করে দেব। শুধু রিকোয়েস্ট একটাই, আমার ছেলে। আমি কাজের প্রসারে পড়লে ফ্রি হতে সময় লাগে। ততক্ষণ আবার ছেলেটার জন্যও চিন্তা হয়। তাই ভাবলাম আপনাকে বলি। এখন বাকিটা আপনার মর্জি। অদ্রিজা শুনল। কিছুক্ষণ ভাবল। তাকে বিশ্বাস করা কি উচিত হবে? সে কাউকে চেনেও না। অদ্রিজা তার বাবা দ্বিতীয় ঘরের সন্তান। নানুবাড়ি কখনোই সে দেখেনি। সে জানে না ওই বাড়ির আত্মীয়রা কেমন হয়। আরিমাদের বাসা থেকে যা দেখেছে শিখছে এই যা। এখন যাওয়া কোনো জায়গাও নেই। সাইফানের ব্যাপারে মোটামুটি ধারণা হয়েছে। তবে সে এত রাতের রাস্তায় রাস্তায় কোথায় ঘুরবে? কার কাছে যাবে? কার হাতে পড়বে? তারপর কি হবে? সবকিছু ভেবে চুপ করে থম মেরে বসে অদ্রিজা। সাইফানের ফোন বেজে ওঠে। ক্যাবের ড্রাইভার এসেছে। তা দেখে অদ্রিজার দিকে তাকিয়ে সবিনয় গলায় বলে, মিস অদ্রিজা। ক্যাব এসেছে। আমায় হেল্প করুন। অদ্রিজা উঠে এসে সাইফানের সামনে দাঁড়ালো। কুণ্ঠাবোধ হচ্ছে, তবুও লোকটা তার জন্য বিপদে পড়ছে তাই নিজের ছোট হাতটা এগিয়ে দিল সাইফানের সামনে। সাইফান দেখল, মনে মনে মেয়েটার নির্বুদ্ধিতার জন্য হাসি পেল, তবুও তা চেপে রেখে স্বাভাবিকভাবে বলে, আমার হাত ধরুন। এইবার বুঝতে পারল অদ্রিজা কি বোকামি করেছে, তাই এগিয়ে এসে সাইফানের বলিষ্ঠ হাতে বাহু চেপে ধরে। বাইসেপস মাসলগুলো শার্টের ভেতরে যে ফোলা ফোলা তা বুঝতে পারল অদ্রিজা। জড়তা নিয়ে টোক গিলে চোরা চোখে সাইফানের দিকে তাকালো। সাইফানের অবশ্য এদিকে খেয়াল নেই। সে অদ্রিজার সাহায্য বিড়াল পায়ের সামনে এগোতে ব্যস্ত। ক্যাবের সামনে যে দাঁড়ায় অদ্রিজা আর সাইফান। সাইফান মনে 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 ভেবে নিল অদ্রিজা যাবেন না, তাই সেও আর কিছু জিজ্ঞেস করেনি। সাইফান গাড়িতে উঠতে যাবে তখন অদ্রিজা দ্রুত গলায় মিনমিন করে, আমি রাজি। বিস্ময়সূচক চিহ্ন। থমকায় সাইফান। তারপর ঘুরে অদ্রিজার দিকে তাকিয়ে চোখ ছোট ছোট করে বলে, আর ইউ শিওর? হু। জড়তা নিয়ে মাথা নিচু করে। সাইফানও আর অদ্রিজাকে অস্বস্তিতে ফেলতে চায়নি। শুধু ছোট করে বলে, দেন কাম উইথ মি। হসপিটাল থেকে বাসায় এসেছে কিছুক্ষণ হয়। গেস্ট রুমটা এখন অদ্রিজা দখল করে আছে। সাইফান নিজের রুমে শুয়ে সাবরিনাকে কল দেয়। প্রথমে কলটা রিসিভ হয়নি। কিছুক্ষণ অপেক্ষা করে আবারও কল দেয় সাইফান। কল রিসিভ হয়। সাবরিনা চিন্তিত গলায় বলে, কোথায় তুমি? আসবে কখন? আমি একটু কাজে আটকে গেছি রে। আজকে ফিরতে পারবো না। সানাফকে একটু দেখে রাখিস। হায় রে।
ডক্টর, মানুষ বুঝেছি। হসপিটালে, তাই না? চুপ থেকে সাইফান জবাব দিল, হ্যাঁ। আচ্ছা, কালকে এসে নিয়ে যেও। আর সিজনে হবু বউকে যে সন্ধ্যা থেকে পাওয়া যাচ্ছে না শুনেছ? সাইফান দরজার দিকে তাকালো। তারপর দীর্ঘশ্বাস ফেলে বলে, না তো। সাবরিনা বিরক্ত হলো। তারপর বলে, আমার কি মনে হয় জানো? মেয়েটা পালিয়েছে। পালাবে কেন? সিজান ভালো ছেলে। অবাক হবার ভান করে বলে সাইফান। সিজানের প্রতি একটা চাপা রাগ আছে সাইফানের। অদ্রিজা পালিয়েছে এটা দেখার পর নিজে ম্যাচিউর হওয়া সত্ত্বেও বাচ্চাদের মতো খুশি হয়েছে সাইফান। অপর পাশ থেকে জবাব এলো সাবরিনার। ধুর ছাই। মেয়েটার নাকি সৎমা। বড় আপার কথা তো জানোই। সিজানের চরিত্র আমরা সবাই কম বেশি জানি। তোমার বউয়ের। থেমে যায় সাবরিনা। তারপর আবারও বলে, সে জাগিয়ে। ভালো হয়েছে মেয়েটা পালিয়েছে। না হলে দেখা যেত বিয়ের 1 মাসের মাথায় মেয়েটা মরে যেত। দোয়া করি মেয়েটা যেখানে গেছে ভালো থাক। সে কথার জবাব করল না সাইফান। শুধু বলল, আমার যদি আগামীকাল আসতে দেরি হয় তাহলে আমার বাসায় আসার দরকার নেই। চাবি হারিয়েছি তাই নতুন লক দেয়া হয়েছে দরজায়। তুই এলেও বাসায় ঢুকতে পারবি না। তুই তোদের বাসায় চলে যাস, আমি ওকে সময় মতো ফ্রি হয়ে নিয়ে আসব। সাবরিনা হতাশ হয়ে বলে, এর জন্য বলি, নতুনভাবে শুরু করো। সানাফ একটা ভালো মা ডিজার্ভ করে, তুমি একটা ভালো বউ ডিজার্ভ করো। এত এলোমেলো আর কত বছর থাকবে? আমার কথা তো শুনছই না। যাক, যা ভালো বোঝো করো। রাখছি। কথাটা বলেই কলটা বিচ্ছিন্ন হয়। সাইফান ফোনের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে চোখ বুঝল। মিথ্যা কথা বলতে তার পছন্দ নয়। তবে পরিস্থিতি এমন যে না বললে ঝামেলায় পড়ার সম্ভাবনা খুব বেশি। ভোরের দিকে ঘুম ভেঙে গেল অদ্রিজার। আড়মোড়া ভেঙে উঠে বসে জানলা দিয়ে বাইরে তাকিয়ে থাকে। সব এলোমেলো লাগছে। জীবনটা এমন না হলেও পারত। তার এতটুকু জীবনে আর কত অভিজ্ঞতা বহন করতে হবে কে জানে। দীর্ঘশ্বাস ফেলে আবারও মুখ ঘুরিয়ে পুরো রুমে চোখ বুলায়। এই রুমটা গেস্ট রুম, সিম্পলের মধ্যে ডেকোরেশন করা। দেখতে ভালো লাগলো অদ্রিজার। তাই নিজেই হাসল। আপাতত এই রুমটা তার। ফোন থেকে সময় দেখল সকাল 7টা, তাই বিছানা থেকে নেমে চুলে হাত খোপা করে। মায়ের কিছু পাতলা শাড়ি ছিল, তা নিয়েছিল নিজের সাথে, সেখানে থেকে একটা সবুজ শাড়ি পরেই ঘুমিয়েছিল। শাড়ির আঁচল কোমরে গুজে নিয়ে বিছানা ঠিক করে ওই শ্বশুরুমে চলে যায়। ফ্রেশ হয়ে রুম থেকে বেরিয়ে ডাইনিং রুমে এসে দাঁড়ায়। ডাইনিং আর ড্রয়িং রুম লাগোয়া। তারপর বাম দিকে রান্নাঘর। এখন থেকে স্পষ্ট দেখা যায়। অদ্রিজা ভাবল কিছু রান্না করবে। লোকটা এমনিতেই অসুস্থ। যেই ভাবা সেই কাজ, বিড়াল পায়ে এগিয়ে রান্নাঘরে ঢুকে অদ্রিজা হতবাক। একটা ব্যাচলর লোকের বাসার কিচেন এতটা পরিপাটি হতে পারে, এই কিচেনে না আসলে হয়তো অদ্রিজা বিশ্বাসই করত না। অবাক করা মুখেই সারা কিচেনে চোখ বুলিয়ে আটা ময়দা মাখে ভাবে রুটি বানাবে। যদিও অদ্রিজা জানে না সাইফান রুটি খায় নাকি তেলে ভাজা পরোটা। সাইফানের শরীর এমনিতেই ভালো না। তাই অদ্রিজা চায় না ভাজা পোড়া খেয়ে সাইফান আরও শরীর খারাপ করুক। ডক্টর 1 সপ্তাহ বেড রেস্ট দিয়েছে। তার জন্য লোকটা কত বড় একটা বিপদে পড়ল ভাবতেই মন খারাপ হয়ে এলো অদ্রিজার। মন খারাপ নিয়েই রান্না শেষ করে। তখন সকাল 9টা। তাই অদ্রিজা ভাবল একেবারে গোসল নাস্তা করবে। তাই সেও ডাইনিং টেবিলে খাবার সাজিয়ে রেখে ওয়াশরুমে চলে যায়। নড়াচড়া করতেই শরীরের অদ্ভুত এক চিনচিন যন্ত্রণায় ঝাপটে ধরল সাইফানকে।
ঢোক গিলে ব্যথাটা হজম করে উঠে বসল, তারপর পাশ থেকে ফোন তুলে সময় দেখে সকাল 9:28। এত সময় হয়ে গেল, এখনো কিছু রান্না করা হয়নি। একটা মানুষ আছে বাসায়। নিজে একা থাকলে না হলে এক কথা ছিল, কিন্তু বাচ্চা মেয়েটার কথা ভাবতেই খারাপ লাগলো সাইফানের। মেয়েটাকে কোনো সমস্যা পোহাতে হবে না বলে নিয়ে আসলো, অথচ প্রথম দিনই এমন করল সে। এখন নাস্তা বানাবেই কখন, খাবেই কখন। বিরক্ত ধরল নিজের ওপর। তারপর আবার সানাফকেও আনতে যেতে হবে। ধীর পায়ে ডাইনিং রুমে আসলো সাইফান। তবে ডাইনিং টেবিলে চোখ যেতেই কিছুটা অবাকের রেশ ছেয়ে গেল সাইফানের মুখে। সে অদ্ভুত দৃষ্টি নিয়ে এগিয়ে টেবিলের সামনে দাঁড়িয়ে এত গোছগাছ দেখে অবাক হয়। ঢোক গিলে প্রতিটা বাটির ঢাকনা উঠিয়ে দেখে মেয়েটা রান্না করতেছে। নিজের কাছেই খারাপ লাগলো সাইফানের। মেয়েটাকে সে আশা দিয়েছে, অথচ মেয়েটা প্রথম দিনেই কাজ করছে। কারো অস্তিত্ব টের পেতেই পাশে ফিরে তাকায় সাইফান। অদ্রিজা ভেজা চুল মুছতে মুছতে এগিয়ে আসছে, তার শরীরে হালকা মেরুন রঙের সুতির শাড়ি। সদ্য স্নান করে বেরিয়েছে হয়তো। অদ্ভুত লাগলো হুট করেই এই শ্যামলা চেহারা মেয়েটাকে দেখে। সাথে সাথেই চোখ সরিয়ে নেয় সাইফান। তারপর বড় বড় শ্বাস টানে। ততক্ষণে অদ্রিজার এসে সাইফানের পাশে এসে দাঁড়িয়ে সাইফানকে দেখে ভুল করেছে এমনভাবে মাফ চাওয়ার মতো মিনমিন স্বরে। আপনাকে না বলে আপনার কিচেনে গেছিলাম, তার জন্য আমি লজ্জিত ও দুঃখিত। সাইফান পাশ ফিরল, অদ্রিজাকে দেখল, তারপর আবারও টেবিলে তাকিয়ে বলে, এগুলো আপনি করেছেন? হুম। আবারও মিনমিন করে জবাব দেয় অদ্রিজা। সাইফান একটা শ্বাস ফেলে বলে, এতটা কষ্ট করার কোনো দরকার ছিল না। আপনি আমার মেহমান। ভীত চোখে তাকায় অদ্রিজা। সে ভাবল সাইফান রাগ করেছে, তাই আবারও মিনমিন করে বলে, আপনি অসুস্থ, আমার জন্য এত বড় বিপদ দিয়ে আবার আমাকে আশ্রয় দিলেন। এই কাজটা সহজ, আমার করতে কোনো কষ্টই হয়নি। উল্টো আপনার উপর আশা রেখে সবকিছু ফেলে রাখলে আমার খারাপ লাগত। আর আমি রান্না পারি, আমার বাসায় মায়ের সাথেই আমি সব রান্না শিখে নিয়েছি। আপনি বসুন, খেয়ে ঔষধ খেয়ে নিন। সাইফান চোখ ছোট ছোট করে দেখল অদ্রিজাকে। মেয়েটা নিষ্পাপ হাসল। সাইফান চোখ সরিয়ে নিতেই চেয়ার টেনে দিল অদ্রিজা। সাইফান প্রতিক্রিয়াবিহীন বসল। অদ্রিজা খাবার উঠিয়ে দিতে দিতে বলে, আপনার শরীর তেমন একটা ভালো না, তাই তেলের জিনিসগুলো এভয়েড করার ট্রাই করেছি। খেয়ে নিন। আবারও তাকায় অদ্রিজার দিকে। অদ্রিজা কি এমন সহজই, নাকি সহজ হবার নাটক বা চেষ্টা করছে? কেমন অদ্ভুত লাগছে মেয়েটাকে। গতকাল যে ভয়ে টু শব্দ করতে পারেনি, আর আজকে এতটুকু সময়ে এত কথা বলল। শ্বাস ফেলল সাইফান। তারপর খাবার খেয়ে নিল প্রতিক্রিয়াবিহীন, অথচ অদ্রিজা খুব আগ্রহ নিয়ে তাকিয়ে ছিল। সে ভেবেছিল খাবার কেমন হয়েছে সাইফান বলবে, তবে তাকে হতাশ করে দিয়ে সাইফান চুপচাপ খেয়ে নিজের রুমে চলে গেছে। হতাশ ও আহত হয় বাচ্চা মেয়েটা। 11টার দিকে সাইফান রুম থেকে বের হয়। তখন অদ্রিজা কিচেনে দুপুরে রান্নার প্রস্তুতি নিচ্ছে। সাইফানকে রুম থেকে বের হতে দেখে অদ্রিজা কোমরে গুজে রাখা শাড়ির আঁচল ঠিক করে বেরিয়ে এসে উৎকণ্ঠা হয়ে জিজ্ঞেস করে, কোথায় যাচ্ছেন? সাইফান ফিরে তাকায়। অদ্রিজা যে কিচেন থেকে বেরিয়েছে তা বুঝতে পেরে সেদিকে তাকায় সাইফান, তারপর আবারও চোখ সরিয়ে অদ্রিজার দিকে তাকিয়ে বলে, আপনি কিচেনে থেকে এলেন? ভীত হয়ে যায় অদ্রিজা। ভাবল লোকটা হয়তো এবার রাগ করে দু-চার কথা শুনিয়ে দেব, তাই ভীত কণ্ঠে বলে, হ্যাঁ। ভাবলাম ফ্রি আছি, দুপুরের জন্য রান্না করি। আপনি তো অসুস্থ। ফোঁস করে নিঃশ্বাস ফেলল সাইফান। মেয়েটা কেন বোঝে না, তার জিনিস অনুমতি ছাড়া কেউ ধরলে তা পছন্দ না সাইফানের। তবুও উচ্চবাক্য করে না সে। নরম গলায় বলে, আমি সানাফকে আনতে যাব। দরজা লাগিয়ে দিন, কেউ বেল বাজালে দরজা খুলবেন না। আমার ফিরতে লেট হলে আমি নিজেই চাবি দিয়ে দরজা খুলে নেব, সমস্যা নেই। আচ্ছা। একটু আগে মাগরিবের আজান দিয়েছে। অদ্রিজা নামাজ পড়ে উঠে বসেছে। অদ্রিজা ভেবেছিল দুপুরেই সাইফান সানাফকে নিয়ে ফিরে আসবে, তবে এখনও ফেরেনি। মনে মনে একটু চিন্তা হলো অদ্রিজার। সানাফের মুখটা ভেসে উঠল। বাচ্চাটা দেখতে কিছুটা সাইফানের মতো হয়েছে। সানাফকে অদ্রিজা একবারই দেখেছিল।
তাও গাড়িতে ঘুমন্ত অবস্থায়। তখন অদ্রিজা নিজে থেকেই বুকের মাঝে চাপটে নিয়েছিল। এবার ভাগ্যই কেমন তাকে বাচ্চার কাছে টেনে আনলো। সানাফের কথা ভাবতেই ঠোঁটে একটা মিষ্টি হাসি ফুটল অদ্রিজার। এর মাঝে মনে হলো ফ্ল্যাটের দরজা কেউ খুলেছে। টের পেতেই অদ্রিজা নিজের রুমের দরজার কাছে এসে দাঁড়িয়ে বাহিরে তাকায়। সাইফান এসেছে, তার একপাশে সানাফকে কোলে নিয়ে রয়েছে, অন্য পাশটা কেমন স্যাঁতস্যাঁতে লাগলো, তাই দৃষ্টি আরেকটু তীক্ষ্ণ করতেই শার্টের সেই ভেজা স্যাঁতস্যাঁত ভাবের কারণ বুঝতে পারে অদ্রিজা। আবারও কাটা জায়গা থেকে রক্ত বের হচ্ছে ভেবেই আতকে উঠল মেয়েটা। দ্রুত দরজার আড়াল থেকে বেরিয়ে চিন্তিত গলায় বলে, আপনার তো ব্লিডিং হচ্ছে। থমকায় সাইফান অদ্রিজার কথায়। অদ্রিজা চিন্তিত ও উৎকণ্ঠা হয়ে তাকিয়ে আছে। সাইফান জবাব দিল। এদিকে হুট করে অদ্রিজাকে দেখে সানাফ গোল গোল চোখে নিষ্পাপ মুখে তাকিয়ে থাকে, তারপর সাইফানের উদ্দেশ্য নিষ্পাপ কণ্ঠে শুধায়, পাপা, এটা কে? সাইফান ছেলের প্রশ্নে ছেলের দিকে তাকালো, তবে কি জবাব দেব খুঁজে পেল না। সানাফ এখনও নিষ্পাপ চোখে একবার সাইফানের দিকে তাকাচ্ছে, তো একবার তার গোটা গোটা বাদামি রঙের চোখ নিয়ে অদ্রিজার দিকে দেখছে। অদ্রিজা এগিয়ে এসে কিছুটা জোরতা নিয়ে সানাফকে টেনে কোলে তুলে নিয়ে সাইফানের উদ্দেশ্য বলে, আমার মনে হয় আপনার ব্যান্ডেজটা ঠিক করা উচিত। রক্ত দিয়ে মাখামাখি অবস্থা। এমন হলে আপনার শরীর আরও খারাপ লাগবে। আপনি ফ্রেশ হয়ে আসুন। বাবু আমার কাছে থাকুক। কপাল কুঁচকে চোখ ছোট করে অদ্রিজার কথা শুনল সাইফান, তারপর গম্ভীর কণ্ঠে বলে, আমার মনে হয় না ও আপনার কাছে থাকবে। ও অপরিচিত মানুষের কাছে থাকে না, কান্নাকাটি করে, তার চেয়ে বরং ওকে আমায় দিন। অদ্রিজা শুনল না। নিজের মতো সানাফে কোলে নিয়ে পায়চারি করতে করতে বলে, ও আমার কাছে থাকবে। চিন্তা করবেন না, ও কান্না করবে না। আপনি ফ্রেশ হয়ে আসুন। রক্তে যাচ্ছে তাই হয়ে আছে। এমন হালাফালা করলে আপনি নিজেই অসুস্থ হয়ে পড়বেন। থমকালো সাইফান। জবাব দিতে চেয়েও দিলও না। শান্ত ভঙ্গিতে নিজের রুমে চলে গেল। সাইফান চলে যেতেই এতক্ষণ চিন্তিত ভঙ্গিতে আটকে রাখা শ্বাস ফেলে। অদ্রিজা ভেবেছিল সানাফকে দেব না, কিন্তু দিলও, যাক ভালোই হয়েছে। সানাফ নিষ্পলক চোখে অদ্রিজার মুখের দিকে তাকিয়ে আছে। তা দেখে অদ্রিজা মিষ্টি হাসল, তারপর জিজ্ঞেস করে, তোমার নাম কি পাখি? সানাফ পিটপিট করে কিছু সময় তাকিয়ে থেকে ছোট গলায় শুধায়, তানাপ। খিলখিল করে হেসে ফেলে অদ্রিজা, তারপর বলে, তানাপ না বাবা, সানাফ বলো, সানাফ। তানাপ। আবারও হেসে ফেলে অদ্রিজা। তারপর মিষ্টি গলাশ বলে, আচ্ছা, তোমার নাম তানাপ। সানাফ মাথা নাড়িয়ে বলে, তানাপ না তানাপ। অদ্রিজা হেসে ছোট ছোট পায়ে সারা ড্রয়িংরুম পায়চারি করে। সানাফের বয়সের কারণে তার কথা এখনও স্পষ্ট নয়। তবে অদ্রিজা ওর নাম ভুল বলেছে, তাই নিজের সঠিক নাম বলেছে, অথচ তার উচ্চারণ স্পষ্ট না হবার কারণে দুটোই এক শোনাচ্ছে। এটা সেটা গল্প করতে করতে সানাফের চোখে ঘুম নেমে আসে। কিছু সময়ের মাঝে ঘুমে তলিয়েও যায় বাচ্চাটা। তাই অদ্রিজা থেমে যায়। তারপর সাইফানের রুমের দিকে তাকিয়ে নিজের রুমে চলে যায়। ধীরে একটা বালিশে সানাফকে শুইয়ে দিয়ে নিজেও পাশে শুয়ে সানাফকে নিজের সাথে মিশিয়ে নেয়। সানাফও উষ্ণ দেহের ওম পেয়ে পাখির ছানার মতো গুটিয়ে যায় অদ্রিজার তনুর সাথে। অদ্রিজা দেখল, তারপর সানাফকে আরেকটু মিশিয়ে নিয়ে নিজেও চোখ বন্ধ করে শুয়ে থাকে। সময় ব্যবধানে অদ্রিজাও ঘুমিয়ে গেল সানাফের সাথে। ফ্রেশ হয়ে ব্যান্ডেজ করে নিজের রুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমে এসে রুম ফাঁকা দেখে কপাল কুঁচকায় সাইফান, তারপর ভাবে হয়তো অদ্রিজা নিজের রুমে গেছে, তাই অদ্রিজাকে না ডেকে সরাসরি কিচেনে এসে সব খাবার গরম করে সাইফান। টুকটাক সব কাজ গুছিয়ে খাবারগুলো ডাইনিং রুমের টেবিলে এনে রাখে। তারপর সানাফের জন্য খাবার গরম করে এনে রেখে ভাবে এবার অদ্রিজা আর সানাফকে ডাকবে। তাই ড্রয়িং রুমে আসতেই দরজার কলিং বেল বেজে উঠে। ঘাড় ঘুরিয়ে ড্রয়িং রুমে থাকা বড় ঘড়িটার দিকে তাকালো। সময় রাত 11:30। এই সময় তো কারো আসার কথা না। তাহলে কে এলো? এর মধ্যে আবারও দরজার বেল বাজে, তাই বিরক্ত পায়ে এগিয়ে এসে দরজা খুলতেই রমিশাকে দেখে অবাক হয় সাইফান। রমিশা সাইফানকে কথা বলার সময় না দিয়ে সাইফানকে হাত দিয়ে সরিয়ে বাসার ভেতরে চলে আসে। সাইফান শান্ত চোখে দেখে। রমিশাকে দেখে কোনোভাবেই স্বাভাবিক লাগছে না। রমিশা এদিক সেদিকে তাকিয়ে এলোমেলো চোখে চেয়ে বলে, সানাফ কোথায়? কেন এসেছ? শান্ত, শীতল, নির্জীব সাইফানের কণ্ঠ।
রামিসা কপাল কুঁচকায়, তারপর বলে, আমার ছেলেকে দেখতে। সেটার অধিকার তুমি আরও 3.5 বছর আগে হারিয়েছ রামিসা। এত রাতে একটা পুরুষের বাসায় এভাবে আসাটা নিশ্চয়ই ভদ্রমহিলার কাতারে পড়ে না। যেখান থেকে এসেছ সেখানে চলে যাও রামিসা। সানাফকে দেখার দরকার নেই। রেগে গেল রামিসা। তারপর বলে, আমি সানাফকে জন্ম দিয়েছি। তুমি এসব কথা কেন বলছো? কি বোঝাতে চাও তুমি? আমার কোনো অধিকার নেই। না, নেই। থাকলে আমার নিশ্চয়ই পিছনের সব কথা মনে করিয়ে দিতে হবে না রামিসা। এখন যেখান থেকে এসেছ দয়া করে সেখানে যাও। জেদ দেখায় রামিসা। নিজের কথায় জেদ নিয়েই বলে, যাব না আমি। কি করবে তুমি? কিছুই না। শুধু তোমায় বাসা থেকে বের করে দেব। চমকে যায় রামিসা। তারপর চমকানো গলায় বলে, তুমি আমায় বাসা থেকে বের করে দেব? এই বলো তো তোমার কি হয়েছে? তুমি আর আমাকে ভালোবাসো না? বলো। এই সানাফের পাপা বলো। মুখ ঘুরিয়ে নিল সাইফান, তারপর শক্ত ও গম্ভীর গলায় বলে, ভালো তাকেই বাসা যায় যে যোগ্যতা রাখে। তুমি সেই যোগ্যতা হারিয়ে ফেলেছ। এখন কেন এসেছ? সানাফ তো তোমার কাছে ছুতো মাত্র টাকা চাই। কত টাকা চাই তোমার? রামিসাকে দেখেই বোঝা যাচ্ছে সে হয়তো ড্রাঙ্ক। তাই সাইফান চায় না এখানে কোনো ধরনের তামাশা হোক কিংবা বিশৃঙ্খলা সৃষ্টি হোক। খিকখিক করে হেসে ফেলে রামিসা। তারপর প্রশংসা করার ভঙ্গিতে বলে, এর জন্যই আমি তোমায় এত পছন্দ করি সাইফান। After all, you are a gentleman and also a genius doctor. বেশি না। 86,000 লাগবে আপাতত। পরে আবার লাগলেই বলবো। সাইফান প্রতিক্রিয়াবিহীন নিজের রুমে চলে যায়, তারপর একটা ব্ল্যাঙ্ক চেক এনে রামিসার দিকে এগিয়ে দেয়, তারপর নির্বিকার চিত্তে বলে, যা লাগবে নিয়ে নিও, তবুও এমন হুটহাট রাতে এসো না। এটা ভদ্রলোকের বাসা। তোমার এমন আচরণের কারণে সোসাইটিতে আমায় একঘর করে দিও না। এখন আসতে পারো। রামিসা চেকটা হাত বাড়িয়ে নিল, তারপর হেসে বলে, আজকে আমার মন ভালো সাইফান, তাই চেঁচামেচি করিনি। আর তুমিও আজকে সহজে মেনে নিয়েছ। এমন সবসময় গুডবয় থাকলেই পারো। কথাটা বলেই হাসল রামিসা। অদ্রিজা কেবল সানাফকে কোলে নিয়ে নিজের রুমের দরজায় এসে দাঁড়াল। তবে একটা ওয়েস্টার্ন পার্টির ড্রেস পরা মেয়ে দেখে থমকাল। স্লিভলেস ব্যাকলেস কালো রঙের একটা পার্টি ড্রেস। মুখে সুন্দর করে মেকআপ করা। চুলগুলো সোনালি রঙের কালার করা। ফর্সা মুখে মেয়েটিকে এই সাজে ভালোই মানেছে। সাইফানের সাথে কি সুন্দর হেসে হেসে কথা বলছে, তবে সাইফানের চেহারা নিরুট, নির্জীব, নির্বিকার। এখানে ঠিক কি হয়েছে অদ্রিজা বুঝল না। ফালফাল চোখে নির্নিমেষ চোখে তাকিয়ে রইল। রামিসা কথা শেষ করেই বিকৃত অঙ্গভঙ্গি করে হাসল। তারপর হাসি থামাতেই চোখ যায় সাইফানের পিছনে গেস্ট রুমের দরজার দিকে, যেখানে অদ্রিজা দাঁড়িয়ে। অদ্রিজার শরীর একটা মেরুন রঙের শাড়ি জড়িয়ে আছে। তার কোলে সানাফ। কি সুন্দর বুকে মাথা পেতে লেপ্টে আছে ছেলেটা। সাইফানের বাসায় একটা মেয়ে। রামিসা শান্ত চোখে অদ্রিজাকে পর্যবেক্ষণ করে আগুনের মতো ধপ করে ছলকে জ্বলে উঠল। চোয়াল শক্ত করে সাইফানের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, সাইফান, এই মেয়েটাকে বিয়ে করেছ তুমি? সাইফান নির্বিকার ভঙ্গিতে পিছনে ফিরে তাকায়, তারপর অদ্রিজা আর সানাফকে দেখে শান্ত শীতল গলায় আদেশ স্বরূপ অদ্রিজাকে বলে। অদ্রিজা সানাফকে নিয়ে রুমে যান। রামিসা এবার তেলে বেগুনে জ্বলে উঠল, কিছুটা চেঁচিয়ে বলে, ঘরে যাবে কেন? কে ও? আমার ছেলে ওর কাছে কেন? কি হয় তোমার? বিয়ে করে নিয়েছ তাই না? তাই তো বলি, তোমরা সব পুরুষেরা এক। কচি মেয়ে দেখতে না দেখতেই বিয়ে করে নিয়েছ। কতদিন হয়েছে? রামিসা জাস্ট স্টপ। যা তা বলছ? আমি কোনো বিয়ে করিনি। রামিসা আবারও অদ্রিজার দিকে তাকাল। অদ্রিজা কিছুই বুঝতে পারছে না, তাই ফ্যালফ্যাল নয়নে এখনো একই জায়গায় স্থির দাঁড়িয়ে আছে। রামিসা চেঁচিয়ে রাগান্বিত গলায় আবারও বলে, বিয়ে করনি মানে? তাহলে ও তোমার বাসায় কি করছে? ও তোমার বউ নয়? তাহলে কেন ও তোমার বাসায়? ওকে দেখে কোনোভাবেই কাজের লোক মনে হচ্ছে না। আর তুমি এমন একটা মেয়ে কাজের জন্য বাসায়ও রাখবে না। তাহলে কে ও?
ধৈর্য ধরে চুপ করে আছে সাইফান। রামিসা যেন ধৈর্যের বাঁধ ভেঙে ফেলছে। রামিসা এবার এগিয়ে এসে সাইফানের টি শার্ট খাবলে ধরে চেঁচিয়ে আবারও জিজ্ঞেস করে, কথা বলছো না কেন সাইফান? ওকে, কি সম্পর্ক তোমাদের? লিভ ইন করছো? ও বুঝেছি ও তোমার রক্ষিতা, তাই না? সাইফান এবার আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারল না। ধাক্কা দিয়ে সরিয়ে দিল ও রামিসাকে। তারপর বলে, ওর ব্যাপারে আর একটা কোথাও বলবে না রামিসা। তুমি ওর জন্য আমার সাথে এমন ব্যবহার করলে সাইফান। হ্যাঁ, করেছি। যা তা বলবে না ওর ব্যাপারে। একজন রক্ষিতার জন্য এত দরদ। রামিসা, চিৎকার করবে না সাইফান। তুমি ডিভোর্সি, ওর মতো একটা মেয়ে নিশ্চয়ই এমনি এমনি তোমার সাথে থাকছে না। কি সম্পর্ক তোমাদের? জবাব দেও আমায়। টেল মি, হু ইজ শি? কি সম্পর্ক তোমাদের মাঝে? কতদিন একসাথে থাকছো? তোমার ব্যাপারে আমি ভালো করে জানি সাইফান। একটা মেয়ে তোমার সাথে থাকছে আর তাকে তুমি ছুঁয়ে দেখোনি, এটা আমি বিশ্বাস করি না। কতদিনের সম্পর্ক বলো আমায়? এর জন্যই বারবার চলে যেতে বলছিলে, তাই না? রামিসা আর সাইফানের চেঁচামেচিতে পাশের ফ্ল্যাটের লোকেরা বেরিয়ে এলো। দরজা আগে থেকেই খোলা ছিল। লোকগুলো যেন কথা বলার কারণ খুঁজে পেল। সব কথা শুনে সবাই ছি ছি করছে, অনেকেই, কারণ সবাই সাইফানকে ভদ্রলোক বলেই জানত। তার ঘরে এমন একজন মেয়ে আছে আর এমন সম্পর্ক, তা শুনে ছি ছি করছে। ভিড় জমতে জমতে অনেকেই এসে ভিড় জমিয়েছে সাইফানের ফ্ল্যাটের সামনে। এত চেঁচামেচিতে সানাফ চেঁচিয়ে গলা ভেঙে কেঁদে উঠল। অদ্রিজাও এসব কথার মানে বোঝে না এমন নয়। তাকে কি বলা হয়েছে, কতটুকু হেয় ঘৃণা, নিতু মনমানসিকতা নিয়ে তাকে আর সাইফানকে জড়িয়ে এসব বলেছে, সবই সে বুঝেছে। চোখ ভেঙে নিঃশব্দে অশ্রু গড়াচ্ছে অদ্রিজার চোখ থেকে। সাইফান অসহায় দৃষ্টি নিয়ে অদ্রিজার দিকে তাকাল। রামিসা রাগে ফুঁসছে। অদ্রিজা সানাফকে থামানোর চেষ্টায় বুকে চেপে ধরে আছে, তবে নিজের অশ্রুর বাঁধ থামছে না। এর মধ্যে গুঞ্জন উঠল, হারাম সম্পর্কে থেকে বিয়ে দিয়ে দেন। যদি ডক্টর সাইফান বিয়ে না করে তাহলে সোসাইটি থেকে এখনই বেরিয়ে যেতে হবে। আর মেয়েটাকে চরম শাস্তি দিতে হবে। অদ্রিজা শান্ত চোখে অশ্রু বিসর্জন দিয়ে পুরোটা সময় নীরব রইল। ততক্ষণে সোসাইটির লোকেরা কাজী নিয়ে এসেছে সোসাইটির মসজিদ থেকে। সাইফান শান্ত চোখে পুরোটা সময় রামিসাকে দেখল। যখন কাজী এসে উপস্থিত হয়েছে তখন একজন জিজ্ঞেস করে, তাহলে ডক্টর সাহেব কি ডিসিশন নিয়েছেন? সোসাইটি ছাড়বেন নাকি বিয়ে করবেন? সাইফান শুনল সব কথা। মহিলারা হেউ করে অদ্রিজার দিকে তাকাচ্ছে, যা অদ্রিজাকে কষ্ট দিয়ে শঙ্কায় কাটা দিয়ে উঠছে তার শরীর। এখানে তার কি বলা উচিত অদ্রিজা বুঝতে পারছে না। সাইফান শুধু তাকে সাহায্য করে, এখানে আশ্রয় দিয়েছে, এছাড়া তাদের মাঝে কোনো সম্পর্ক নেই। সেখানে তার প্রাক্তন স্ত্রী লোকটার চরিত্রে কালি লেপটে দিচ্ছে, যা অদ্রিজার খারাপ লাগলো। সাথে সোসাইটির লোকেরা তো এমনই হয়, কিছু পেলেই তারা তামাশা করে, সব কিছু কেটে দিয়ে কাহিনী টেনে বড় করে। তবে এতটা সময় অদ্রিজা এতটুকু বুঝতে পারল, সাইফান ভীষণ শান্ত, শক্ত ও চাপা ব্যক্তিত্বের মানুষ। তবে অদ্রিজা কিছু বলার আগে সাইফান রামিসার সামনে এসে দাঁড়িয়ে অদ্ভুত ভঙ্গিতে হাসল। তাতেই রামিসা ভড়কে গেল। লোকজন একটু দ্বিধায় পড়ল সাইফানের রহস্যময় হাসিতে। সাইফান দ্বিধাহীন রামিসার মুখের সামনে পড়ে থাকা চুলগুলো কানের পিছনে নিয়ে শান্ত স্বরে বলে, তোমার কথা একদম ঠিক রামিসা। আসলেই আমি কেমন তা তুমি খুব ভালো করে জানো। এটা এখানের কেউ না জানলেও আমি তা জানি। তোমার শিরায় শিরায় কি চলে তা তোমার চোখে তাকিয়ে বলতে পারি। আফটার অল উই নো ইচ আদার ফর 7 ইয়ার্স। এতটুকু কথা শেষ হতেই রামিসা বিচলিত হল। অদ্রিজা অবাক নয়নে তাকিয়ে আছে সাইফানের পানে। সাইফান আবারও ঠোঁট বাঁকিয়ে হাসল, তারপর শান্ত স্বরে আবারও বলে, অদ্রিজাকে বিয়ে করাটা বড় ব্যাপার নয় রামিসা। কথা হলো আমারও তোমার মতো শর্ত আছে। তোমার কি শর্ত ছিল তা সবার সামনে না বলি। আমি চাই না তোমায় কেউ খারাপ বলুক। উই সব ব্যাপারগুলো পার্সোনাল থাকুক। কিন্তু এইগুলো না জানলেই নয়। আমি অদ্রিজাকে বিয়ে করব। তার প্রথম শর্ত, তুমি আমার সাথে কোনো সম্পর্ক কিংবা যোগাযোগ রাখার চেষ্টা করতে পারবে না। দ্বিতীয় শর্ত, তুমি আমার থেকে আর কোনো টাকা পাবে না, আর না সানাফের ব্যাপারে কোনো হস্তান্তর করবে, কারণ কোর্ট অনুযায়ী সানাফের বয়স 3 বছর হলে ওকে আমাকে দেওয়ার কথা ছিল, আর আজকে সার্টিফিকেট অনুযায়ী সানাফের 3য় জন্মদিন। আর তৃতীয় ও শেষ শর্ত, আমার বিয়ের পর তুমি আমার, সানাফ এবং অদ্রিজার জীবনে হস্তান্তর করতে পারবে না। আর না নিজের এই মুখ নিয়ে আমার আশেপাশে আসবে। আমি বিয়ে কবুল বলার সাথে সাথে তুমি আর আমার জীবন এবং বাসার আশেপাশে থাকতে পারবে না।
আর না আমার কর্মস্থলে এবং অন্য কোনো জায়গায়। মোট কথা তোমার সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না। বীর সাথে তোমার সাথে আমার সব এখানেই ছিন্ন। শক্ত গলায় সাইফানের প্রতিটি উচ্চারিত কথা যেন রামিসার কাছে বিষ বাণের মতো ছিল। সে তো ভেবেছিল তামাশা করবে, তবে সাইফান যে আগে থেকেই পাকা খেলোয়াড়ের মতো দান দেব তা কখনোই রামিসা ভাবেনি। এসব না মেনে নিল যাচ্ছে, তাই অবস্থা হবে এখানে তার। সোসাইটির লোকেরা সাইফানের কথায় আশ্বস্ত হয়ে রামিসার দিকে তাকিয়ে আছে তার জবাবের আশায়। রামিসা এদিক সেদিকে তাকায়। সে নিজেই সাইফানকে গেরাকলে ফেলতে চেয়ে নিজেই ঝামেলায় পড়ে গেল। তবুও হার মানলে চলবে না। তাই রামিসাও জেদ ধরে বলে, আমি রাজি, কিন্তু সানাফ। কথা সম্পূর্ণ করতে দিলও না সাইফান। গম্ভীর কণ্ঠে বলে, আমার ছেলের নাম উচ্চারণ করবে না। তুমি ওর মা হবার যোগ্যতা অনেক আগেই হারিয়েছ। ওকে তোমার প্রয়োজনে মনে পড়ত, এমনি নয়। তাই তোমার জন্য এটাই ভালো হবে তুমি ভুলে যাও ও তোমার ছেলে। তুমি ওর কেউ নও। একটু পরে ওর নতুন মা হবে। আশা রাখবো সানাফকে আর তোমার দরকার পড়বে না, আর দয়া করে সানাফকে নিয়ে কোনো সিন ক্রিয়েট করো না। কথা থেমে যায়। রামিসার ঢোক গিলল সে। কোনো গুটি কাজ করছে না। রামিসা হতাশ মুখে যখন পরের চাল খুঁজতে ব্যস্ত, তখন সাইফান সবার উদ্দেশ্য বলে, আমি বিয়েতে রাজি, তবে আমার অদ্রিজার সাথে পার্সোনাল কিছু কথা আছে। আশা করি আমাদের একটু স্পেস দেবেন। এক্সকিউজ, আসো। কথাটা বলে অদ্রিজার রুমের দিকে চলে যায় সাইফান। অদ্রিজাও সাইফান কথা শুনে ধীরে পায়ে ওর পিছনে চলে যায়। সাইফানে নিঃশব্দে এসে বিছানায় বসে। অদ্রিজা এসে পাশে দাঁড়াতেই সাইফান মুখ তুলে তাকায়। অতিরিক্ত রাগে সাইফানের চোখ মুখ রক্তাভ বর্ণ ধারণ করেছে। সাইফান স্থির দৃষ্টি নিয়ে অদ্রিজার পানে চেয়ে রইল কিছু সময়, তারপর শান্ত গলায় বলে, বিয়ে করবেন আমায়? থমকায়, চমকায়, বাকরুদ্ধ হয় অদ্রিজা। ঢোক গিলে নিজেকে স্বাভাবিক করতে চায়, তবে সে পারছে না। এভাবে বিয়ের প্রস্তাব দেয় কে? পুরোটা পরিস্থিতি নিজের চোখেই দেখেছে অদ্রিজা। তবে বিয়ের প্রস্তাব এত ক্যাজুয়াল দেখে হতবাক হয়ে কথা খুঁজে পায় না অদ্রিজা। সাইফান অদ্রিজার মুখ পরোক্ষ করে বলে, আমার জন্য নয়। এই মানুষগুলোর কথা। রামিসা আপনাকে অপমান করেছে তার জবাব, আর শেষে আমার ছেলেটার জন্য যদি আপনাকে চাই, আপনি কি অনুমতি দেবেন? আবারও বোকা হয়ে যায় অদ্রিজা। এলোমেলো দৃষ্টি ফেলে ঢোক গিলল, তারপর বলে, কিন্তু আপনার বয়স নিয়ে সমস্যা। মাথা নাড়িয়ে বলে, উহু, আমার 18 চলছে, 2 মাস বাদে 19 হবে, কিন্তু এসব কি আদৌ ঠিক হবে? রামিসার ব্যাপারে আমি আপনাকে পরে কোনো এক সময় বলবো, কিন্তু আপাতত সোসাইটির লোকদের মুখ বন্ধ করতে হবে। আমি চাই না রামিসার এসব কুরুচিপূর্ণ আচরণের কারণে আমাদের চরিত্রে কালি লাগুক কিংবা লোকেরা উল্টো পাল্টা ভাবুক। আপনি এমনিতেও এখানে থাকবেন। যদি এখান থেকে চলে যান, লোকেরা রামিসা যা বলেছে তাই মেনে নেবে। আর একটা ভয়ঙ্কর পরিবেশ ও পরিস্থিতির সৃষ্টি হবে। আর আপনি এই রাতে যাবেনই বা কোথায়? তার থেকে বরং আমার জন্য নয়, অ্যাটলিস্ট আমাদের নিয়ে যে কথা উঠেছে তা বন্ধ করতে এবং আমার ছেলের জন্য রাজি হয়ে যান। শান্ত চোখে প্রতিটা কথা অদ্রিজা শুনল। তারপর সাইফানের দিকে স্থির দৃষ্টি নিয়ে কি ভাবল। সময় গড়াল। তারপর অদ্রিজা নিজের কোলে তাকাল। সানাফ আবারও ঘুমিয়ে গেছে তার বুকে লেপ্টে। ছেলেটার জন্য মায়া হল। সানাফের লাল গাল, ঠোঁট, চোখের পাতা, নাক, ঠোঁটের নিচে সাইফানের মতো থুতনিতে একটা কালো তিল। গাঢ় দৃষ্টি নিয়ে পর্যবেক্ষণ করে স্থির দৃষ্টি নিয়ে সানাফের মুখের পানে চোখ রেখেই মিনমিন করে বলে, আমি রাজি। কিন্তু সাইফান স্বস্তি পেলেও কিন্তু শুনে থমকে গিয়ে জিজ্ঞেস করে, কিন্তু আপনার বোনের ছেলে, উই পরিবার? সাইফান উঠে দাঁড়ালো, তারপর অদ্রিজার সামনাসামনি এসে দাঁড়িয়ে অদ্রিজার ভীত ও চিন্তিত মুখটা দেখল। অদ্রিজা তাকিয়ে আছে। তাই সাইফান আঁচল তুলে অদ্রিজার মাথায় ঘোমটা তুলে দিয়ে গম্ভীর কণ্ঠে বলে, আমার ছেলের প্রক্টর হন এখন, আপনাদের পুরো দুনিয়া থেকে রক্ষা করার দায়িত্ব আমার। কথাটা বলে সাইফান চলে যায়। অদ্রিজা তাকিয়ে দেখল। ছেলে কোলে থাকার কারণে সাইফান নিজেই ঘোমটা তুলে দিয়েছে। ব্যাপারটা ভালো লেগেছে অদ্রিজার। সাথে সেও বিড়বিড় করে বলে, শুধু ছেলে নয়, সামলাতে হলে ছেলে আর তার বাবা দুজনকেও করব। সে তার দিক থেকে আমাদের রক্ষা করলে আমারও দায়িত্ব আমার দিক থেকে তাদের সামলানো। আলহামদুলিল্লাহ, পরে বলে বিয়ে কবুল করল সবাই।
তবে মহিলাগুলো এখনো অদ্রিজার পানে অদ্ভুত চোখে তাকিয়ে আছে আর গুজুর গুজুর ফুসুর ফুসুর করছে। প্রথমবার অদ্রিজার খারাপ লাগলেও সাইফানের অর্ধাঙ্গী হবার পর আর তেমন কিছু লাগছে না। রামিসা ঝামেলা করতে এসে নিজের পায়ে নিজে কুড়াল মেরেছে, এখন বিচলিত ও নাটকীয় ভঙ্গিতে ভাঙ্গা ভাঙ্গা গলায় সাইফানকে উদ্দেশ্য করে বলে, তুমি তো বিয়ে করে নিলে সাইফান, আমি তাহলে আসছি। বউ, বাচ্চা নিয়ে ভালো থাকবে। কথাটা বলেই রামিসা দরজার দিকে পা বাড়াতেই অদ্রিজা উচ্চস্বরে গম্ভীর গলায় বলে, একটু দাঁড়ান। সাইফান চমকায়, তারপর অদ্রিজার পানে তাকায়। অদ্রিজার স্বাভাবিক মুখাভঙ্গি নিয়ে সানাফকে নিজের কোল থেকে সাইফানের দিকে এগিয়ে দিয়ে বলে, ওকে একটু নেবেন। সাইফান সানাফকে কোলে তুলে নেয়। তবে অদ্রিজা কি করতে চাইছে তার বোধগম্য হল না। অদ্রিজা সানাফকে সাইফানের কোলে তুলে দিয়ে উঠে দাঁড়িয়ে সবার দিকে একবার তাকায়। তারপর বিড়াল পায়ে এগিয়ে এসে রামিসার সামনে দাঁড়ায়। রমিসার মুখের দিকে তাকিয়ে আবারও ঘাড় ঘুরিয়ে সাইফানের দিকে তাকায়। সাইফান উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে। অদ্রিজা শান্ত গলায় সাইফানকে প্রশ্ন জিজ্ঞাসা করে, এখন কি আমরা বিবাহিত? সাইফান ঢোক গিললে বলে, জি। আমি কি আপনার বউ? জি। প্রাক্তন স্ত্রী থেকে বর্তমান স্ত্রীর আপনার ওপর হক বেশি, তাই না? বিব্রত ঠেকল এই প্রশ্ন, তবুও মাথা নাড়িয়ে সম্মতি প্রদান করে সাইফান। রামিসা অবাক চোখে তাকিয়ে আছে। অদ্রিজা এবার মাথা ঘুরিয়ে রামিসার দিকে তাকিয়ে তার সারা মুখে দৃষ্টি বুলিয়ে অপেক্ষা না করে সশব্দে চড় দিয়ে বসে রামিসার গালে। সবাই হতবাক হয়ে যায়। রামিসা গালে হাত দিয়ে বড় বড় চোখ করে তাকাতেই অদ্রিজা শক্ত গলায় বলে, মাঝরাতে ভদ্রলোকের বাসায় এমনভাবে আসার জন্য এবং চেঁচামেচি করে সিন ক্রিয়েট করার জন্য এই চড়টা। কথাটা শেষ হতেই আরও একটা চড় দিয়ে বলে, এসে তামাশা করে আমার এবং আমার স্বামীকে জড়িয়ে উল্টোপাল্টা কথা বলার জন্য। তারপর আরো একটা খ্যাতিয়ে চড় মেরে বলে, এই চরটা হলো, যতবার আমার পরিবারের কথা মনে পড়বে ততবার এই চরটার কথা মনে পড়বে। নেক্সট টাইম যেন আমি আপনাকে আমার বাসার আশেপাশে এবং আমার স্বামীর আশেপাশে না দেখি। তাহলে এবারের মতো ভুলে যাব আপনি আমার বড় এবং আমার স্বামীর প্রাক্তন স্ত্রী ছিলেন। এখন আপনি আসতে পারেন। গেট আউট ফ্রম হিয়ার। চলবে ইনশাআল্লাহ।